হঠাৎ করে লটারি জেতার পর মানুষের মনস্তত্ত্বে কি পরিবর্তন আসে মানে এই ব্যাপারটা নিয়ে গবেষণা করলে না খুব অদ্ভুত কিছু চিত্র সামনে চলে আসে। হুম, একদম। দেখা যায় যে মানুষটি হয়তো অভাবের তাড়নায় দিনের পর দিন প্রচণ্ড কষ্ট করেছে। বিশাল ধনসম্পদ বা ক্ষমতা পাওয়ার পর তার ভেতরের অন্য একটা সত্তা যেন জেগে ওঠে। রাইট, অতীতের সেই সংগ্রামের দিনগুলো খুব দ্রুতই স্মৃতি থেকে মুছে যায়। এই যে অভাব থেকে প্রাচুর্যে যাওয়ার পর মানুষের বদলে যাওয়ার একটা প্রবণতা, এটা কি মানুষের সহজাত প্রবৃত্তি নাকি সম্পদ মানুষের আসল চরিত্রকে উন্মোচিত করে মাত্র? এটা আসলে সমাজবিজ্ঞানের এক চিরন্তন বিস্ময় বলা যায়। আর ঠিক এই গভীর মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এমন একটি বিষয়ের গভীরে প্রবেশ করব যা আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর পেছনের দর্শন কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক কোন সোর্স বা মেটেরিয়াল নিয়ে কথা বলছি? আজ আমরা মূলত বিশ্লেষণ করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের একটি চমৎকার গল্প, মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লেখা কালজয়ী গল্প সততার পুরস্কার। ওহ আচ্ছা, সততার পুরস্কার। গল্পটা তো খুব দারুণ। বাহ্যিকভাবে এটা একটা রূপকথার মতো মনে হলেও এর পরতে পরতে জড়িয়ে আছে মানুষের মনস্তত্ত্ব আর কৃতজ্ঞতা বোধের পরীক্ষা। একদম তাই। আর আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য বা মিশন কিন্তু শুধু গল্পটা পড়া নয়, বরং এর আড়ালে থাকা মানুষের নৈতিক মূল্যবোধের যে পরীক্ষা লুকিয়ে আছে সেটা খুব সহজ ভাষায় বিশ্লেষণ করা। হ্যাঁ, আর এই প্রাসঙ্গিকতার পেছনে নিশ্চয়ই গল্পের যিনি কারিগর মানে লেখকের এক বিশাল ভূমিকা রয়েছে। ঠিক বলেছেন। যে কোনো কালজয়ী সাহিত্যের গভীরে ঢুকতে হলে আগে তার কারিগরকে বুঝতে হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনের দিকে তাকালে একটা বিশাল বৈপরীত্য চোখে পড়ে। মানে তিনি তো ছিলেন বহু ভাষাবিদ, অসম্ভব পণ্ডিত একজন মানুষ। প্যারিসের বিখ্যাত সরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। রাইট। তো যিনি সরবন থেকে পিএইচডি করেছেন তিনি কেন শিশুদের উপযোগী এত সহজ ভাষায় গল্প লিখতে গেলেন? এই ব্যাপারটা আমার কাছে বেশ কৌতূহল জাগায়। মানে এই কৌতূহল জায়গাটাই তো খুব স্বাভাবিক। সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা একজন গবেষক সাধারণত জটিল সব একাডেমিক প্রবন্ধে মগ্ন থাকেন। সেটাই তো। কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহর সবচেয়ে বড় মুনশিয়ানা ছিল জটিল দর্শনকে একেবারে সাধারণ মানুষের বোধগম্য স্তরে নামিয়ে আনা। তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজের গোড়ায় যদি নৈতিকতার বীজ বুনতে হয় তবে তার সবচেয়ে ভালো মাধ্যম হলো গল্প। দারুণ একটা পয়েন্ট। শিশুদের মনস্তত্ত্ব তিনি খুব ভালো বুঝতেন। একদম। আর এজন্যই কিন্তু তিনি ছোটদের জন্য আঙুর নামের একটা পত্রিকা সম্পাদনা করতেন। তার এই বিশাল পাণ্ডিত্যই তাকে সাহায্য করেছিল মানব চরিত্রের সবচেয়ে জটিল দিকগুলোকে খুব সহজ আর সাবলীল একটা গল্পধর্মী কাঠামোতে দাঁড় করাতে। একজন মানুষের চিন্তা কতটা সুদূর প্রসারী হলে তিনি এমন একটা কাজ করতে পারেন সেটা ভাবলে অবাক হতে হয়। তো সেই সহজ অথচ গভীর গল্পটিতে এবার একটু প্রবেশ করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। গল্পের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাচীন আরব দেশকে। মরুভূমির রুক্ষ পরিবেশের মাঝে তিনজন চরম অসুস্থ মানুষের কথা বলা হয়েছে গল্পের শুরুতে। রাইট। প্রথম মানুষটি ভুগছিল এমন এক চর্মরোগে যাকে গল্পে ধবল বলা হয়েছে। মানে যেখানে পুরো শরীরে চামড়া সাদা হয়ে যায়। আর দ্বিতীয় জনের মাথায় ছিল চরম টাক, আর তৃতীয় জন ছিলেন সম্পূর্ণ অন্ধ। এখানে একটা বিষয় একটু খেয়াল করার মতো, মানে প্রাচীনকালে এই ধরনের শারীরিক সমস্যাগুলো শুধু রোগের পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। সামাজিকভাবেও তো এর একটা বড় প্রভাব ছিল। একদম সঠিক বিষয়টা ধরেছেন। মরুভূমির ওই কঠিন পরিবেশে বেঁচে থাকাটাই যেখানে সংগ্রাম, সেখানে অন্ধত্ব বা কুষ্ঠজাতীয় রোগ একজন মানুষকে সমাজের সবচেয়ে নিচু তলায় ফেলে দিত। তারা ছিল চরমভাবে অসহায়। মানে সামাজিকভাবে বলতে গেলে তারা একেবারে একঘরে হয়ে থাকত। রাইট। আর ঠিক এই অসহায়ত্বের চরম বিন্দুতেই ঘটে এক অলৌকিক ঘটনা। সৃষ্টিকর্তা তাদের পরীক্ষা করার জন্য নূরের তৈরি এক ফেরেশতা অর্থাৎ স্বর্গীয় দূত পাঠালেন। হ্যাঁ, আর ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথমে সেই ধবল রোগীর কাছে গেলেন। তাকে জিজ্ঞেস করলেন যে তার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি। তখন তো লোকটি চরম আক্ষেপ নিয়ে জানালো যে তার গায়ের রং যদি ভালো হয়ে যায় তবেই সে বাঁচবে, কারণ সমাজের সবাই তাকে ঘৃণা করে।
এরপর ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন আর জাদুকরীভাবে তার রোগ সেরে গেল, মানে গায়ের চামড়া সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। ঠিক একইভাবে তিনি দ্বিতীয়জন মানে টাকওয়ালার কাছে গিয়েও তার মাথায় হাত বুলিয়ে চুল গজিয়ে দিলেন আর অন্ধ মানুষটির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এখানে আমার একটা ব্যাপার অনেকটা রূপকথার জাদুর চেরাগের মতো মনে হচ্ছে, মানে ওই যে জিন এসে 3টে ইচ্ছা পূরণ করে দেয়। ঠিক সেরকম। হ্যাঁ, অনেকটা সেরকমই, কিন্তু জিনের চেরাগের সাথে এই গল্পের একটা বড় পার্থক্য আছে। হ্যাঁ, কারণ জিন সাধারণত নগদ ধনসম্পদ বা রাজপ্রাসাদ দিয়ে দেয়, কিন্তু এখানে ফেরেশতা তাদের সরাসরি কোনো অর্থ দিলেন না। একদম ঠিক। প্রথম জনকে দিলেন একটি গাভীন বা গর্ভবতী উট, দ্বিতীয় জনকে একটি গাভীন গাভী, আর তৃতীয় জনকে একটি গাভীন ছাগল। এর পেছনের কারণটা ঠিক কি বলে আপনার মনে হয়? মানে এই গাভীন প্রাণী দেওয়ার ব্যাপারটা কিন্তু গল্পের সবচেয়ে বুদ্ধিদীপ্ত অংশ। জাদুর চেরাগ তাৎক্ষণিক প্রাপ্তি দেয়, যার সাথে মানুষের কোনো শ্রম জড়িত থাকে না। রাইট, নগদ পাওয়ার মতো। কিন্তু একটি গাভীন উট বা গাভী দেওয়া মানে হলো তাকে সরাসরি সম্পদ না দিয়ে সম্পদের মূলধন বা পুঁজি দেওয়া। এই পুঁজি থেকে সম্পদ তৈরি হতে সময়ের প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন। ও আচ্ছা, মানে ফেরেশতা তাদের সুস্থ করে শুধু সামাজিকভাবে পুনর্বাসন করলেন না, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা দীর্ঘমেয়াদী পথ তৈরি করে দিলেন। একদম। প্রাণীগুলোর বাচ্চা হলো, সেই বাচ্চা থেকে আরও বাচ্চা হলো, এভাবে দীর্ঘ সময় পর তাদের মাঠ পশুতে পরিপূর্ণ হয়ে গেল। আর তারা পরিণত হলো সমাজে প্রভাবশালী এবং প্রচণ্ড ধনী ব্যক্তিতে। হ্যাঁ, কিন্তু এখানেই তো একটা বড় মনস্তাত্ত্বিক ফাঁদ তৈরি হলো। এই যে তারা বছরের পর বছর পরিশ্রম করে বিশাল সম্পদের মালিক হলো, এটা তো তাদের মনে একটা ভ্রান্ত ধারণার জন্ম দিতে পারে। মানে তারা ভাবতে পারে যে এই সম্পদের পেছনে তাদের নিজেদের কৃতিত্বই সবচেয়ে বেশি। রাইট। অভাবের সময় মানুষ খুব সহজে সৃষ্টিকর্তাকে ডাকে, কিন্তু নিজের চেষ্টায় যখন সে সাম্রাজ্য গড়ে তোলে, তখন তার ভেতরের অহংকারটা মাথাচাড়া দিয়ে ওঠে। আর ঠিক কিছুদিন পর যখন সেই ফেরেশতা আবার ফিরে এলেন, তখন তো এই অহংকারেরই পরীক্ষা নেওয়া হলো। হ্যাঁ, তবে এবার তিনি আর স্বর্গীয় রূপ নিয়ে এলেন না। তিনি এলেন এক সম্বলহীন গরিব বিদেশি মুসাফিরের ছদ্মবেশে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে ফেরেশতা কেন গরিব বিদেশির ছদ্মবেশ নিলেন? তিনি তো নিজের আসল পরিচয়ে এসে সোজাসুজি বলতে পারতেন যে আমিই তো তোমাদের সুস্থ করেছিলাম, এখন আমাকে প্রতিদান দাও। এই ছদ্মবেশের ধারণার মধ্যেই আসলে মানুষের নৈতিকতা মাপার আসল ব্যারোমিটারটা লুকিয়ে আছে। আচ্ছা, কিভাবে? ধরুন, ফেরেশতা যদি তার অলৌকিক বা স্বর্গীয় রূপে এসে কিছু চাইতেন, তবে তো তারা ভয়েই সবকিছু দিয়ে দিত। হ্যাঁ, ক্ষমতার সামনে দাঁড়িয়ে তো মানুষ বাধ্য থাকে। একদম। ক্ষমতার সামনে মানুষ যখন কিছু দেয়, সেটা দান নয়, সেটা হলো আত্মসমর্পণ। সেখানে তাদের আসল চরিত্র বা কৃতজ্ঞতাবোধ প্রকাশ পেত না। রাইট। কিন্তু একজন দুর্বল, অসহায়, ঠিক তাদেরই অতীতের মতো গরিব মানুষের সামনে দাঁড়িয়ে একজন ক্ষমতাবান ব্যক্তি কেমন আচরণ করছে, তাতেই তার আসল নৈতিক মূল্যবোধের পরিচয় মেলে। দারুণ একটা পয়েন্ট। মানে ছদ্মবেশটা ছিল তাদের ভেতরের অহংকার আর সমানুভূতির অভাবকে প্রকাশ্যে আনার একটা মোক্ষম হাতিয়ার। ঠিক তাই। তাহলে এবার দেখা যাক এই ছদ্মবেশী পরীক্ষার মুখে পড়ে সেই মানুষেরা কি করল। ফেরেশতা তো প্রথমে সেই সাবেক ধবল রোগীর কাছে গেলেন। হ্যাঁ, গিয়ে তিনি বললেন, আমি এক বিদেশি, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরিবার উপায় নাই। গল্পের ভাষায় তিনি আরও বললেন, যিনি তোমার গায়ের রং সুন্দর করে দিয়েছেন, এত ধনদৌলত দিয়েছেন, তার দোহাই দিয়ে আমি একটি উট চাচ্ছি। আর এর উত্তরে লোকটা কি করল? সে সরাসরি অস্বীকার করে বসল। সে বলল, উটের অনেক দাম, তাই দেওয়া সম্ভব নয়। শুধু প্রত্যাখ্যান করেই তো সে ক্ষান্ত হয়নি। ফেরেশতা যখন তাকে তার অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন যে তুমি না ধবল রোগী ছিলে, সকলে তোমাকে ঘৃণা করত। হ্যাঁ, তখন সেই লোকটা নির্লজ্জভাবে নিজের অতীত অস্বীকার করল। সে তো দাবি করল যে এসব তো আমার বরাবরই আছে। মানে সে বোঝাতে চাইল যে এই সম্পদ তার উত্তরাধিকার সূত্রে পাওয়া বা সম্পূর্ণ নিজের যোগ্যতায় অর্জিত। একদম। আচ্ছা, একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে লোকটার এই দাবির পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক যুক্তি থাকতে পারে? মানে কি রকম যুক্তি?
এই যে সে তো সত্যিই বছরের পর বছর পরিশ্রম করে ওই একটা উট থেকে বিশাল সম্পদের পাহাড় গড়েছে। মানুষের পক্ষে কি দীর্ঘদিনের নিজের পরিশ্রমে গড়ে তোলার সম্পদের উপর থেকে মায়া ত্যাগ করা এত সহজ? মানে তার তো মনে হতেই পারে যে এটা তো আমার নিজের অর্জিত সম্পদ। হ্যাঁ, এই যুক্তিটা আপাত দৃষ্টিতে খুব স্বাভাবিক মনে হয়। আধুনিক যুগে এটাকে বলা যায় সেলফ মেড ম্যান বা স্বনির্মিত মানুষের অহংকার। সেলফ মেড ম্যান। মানুষ যখন দীর্ঘ সময় ধরে কোনো কিছুর পেছনে শ্রম দেয়, সে ভুলে যায় যে এই যাত্রার শুরুতে একটা আদি সুযোগ বা সুবিধা তাকে দেওয়া হয়েছিল। রাইট। ধবল রোগী বা টাকওয়ালার ক্ষেত্রে সেই আদি সুবিধাটা ছিল তাদের সুস্থতা এবং ওই প্রথম গাভীন প্রাণীটি। একদম তাই। তারা তাদের নিজেদের শ্রমের অংশটুকুকে এত বড় করে দেখল যে পেছনে সেই অলৌকিক অনুগ্রহের কথা বেমালুম ভুলে গেল। মানুষের মনস্তত্ত্ব আসলে বড়ই অদ্ভুত। সত্যি অদ্ভুত। সে নিজের কৃতিত্বের কথা আজীবন মনে রাখে, কিন্তু অন্যের উপকারের কথা খুব দ্রুত ভুলে যায়। হ্যাঁ, আর ঠিক একই ঘটনা তো দ্বিতীয় ব্যক্তি মানে সেই টাকওয়ালার ক্ষেত্রেও ঘটল। হ্যাঁ, সেও মুসাফিরের ছদ্মবেশে থাকা ফেরেশতাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করল এবং নিজের অতীত পুরোপুরি অস্বীকার করল। আর ফলাফল হিসেবে ফেরেশতার অভিশাপে তারা তাদের সমস্ত সম্পদ হারালো। আবার আগে সে অসুস্থ অবস্থায় ফিরে গেল। সম্পদের অহংকার মানুষকে কতটা অন্ধ করে দেয়, এই প্রথম দুজন ব্যক্তি যেন তারই নিখুঁত উদাহরণ। হ্যাঁ, এই পতনটা কিন্তু অনিবার্য ছিল, কারণ তারা যে অহংকারের ফাঁদে পা দিয়েছিল তার মূল ভিত্তিটাই ছিল মিথ্যা। মানে তারা প্রকৃতির একটা অমোঘ নিয়ম ভুলে গিয়েছিল। রাইট। যে শক্তি শূন্য থেকে প্রাচুর্য দিতে পারে, সে চাইলে প্রাচুর্য থেকে আবার শূন্যও নামিয়ে আনতে পারে। একদম। অকৃতজ্ঞতা সাময়িকভাবে মানুষকে ক্ষমতার দম্ভ দিলেও দিন শেষে তা অস্তিত্বের শেকড়টাই উপড়ে ফেলে। ঠিক বলেছেন। আচ্ছা, এই প্রথম দুজনের পতনের পর গল্পের মোড় কিন্তু সম্পূর্ণ ঘুরে যায় তৃতীয় জন, অর্থাৎ যিনি অন্ধ ছিলেন, তার কাছে আসার পর। ছদ্মবেশী ফেরেশতা তার কাছে গিয়েও তো ঠিক একই দাবি করলেন। হ্যাঁ, তিনি বললেন, যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। কিন্তু এই অন্ধ লোকটির উত্তর ছিল আগের দুজনের সম্পূর্ণ বিপরীত। সে এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। সে অকপটে নিজের অতীতের অসহায়ত্বের কথা স্বীকার করে নিল। সে বলল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, গরিব ছিলাম, আল্লাহ আমাকে আমির করিয়াছেন। তার এই স্বীকারোক্তির মধ্যে কোনো রাগঢাক ছিল না। সে তার অতীতকে একটুও অস্বীকার করেনি। আর তার সম্পদের প্রকৃত মালিক যে তিনি নন, এই পরম সত্যটাও কিন্তু সে ভোলেনি। একদম। কিন্তু এই পর্যায়ে এসে অন্ধ ব্যক্তিটি এমন একটি কথা বলে বসল যা শুনলে যে কেউ অবাক হবে। সে মুসাফিরকে বলল তার যত ইচ্ছা তত সম্পদ নিয়ে যেতে। হ্যাঁ, সে স্পষ্ট জানিয়ে দিল যে আল্লাহর উদ্দেশ্যে যদি মুসাফির কিছু না নেয় তবে সে তাকে ভালো মানুষ বলবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, সে তো লোকটাকে সাহায্য করার জন্য শুধু একটা বা দুটো ছাগল দিলেই পারত। নিজের সমস্ত কিছু বিলিয়ে দেওয়ার এই প্রস্তাব কি একটু বেশি আবেগপ্রবণ সিদ্ধান্ত হয়ে গেল না? ব্যাপারটা বাইরে থেকে চরমপন্থী মনে হতে পারে। মানে কেউ কি সত্যিই নিজের অর্জিত সব সম্পদ এভাবে অজানা একজন মানুষকে দিয়ে দিতে পারে? এই জায়গাটাই তো গল্পের সবচেয়ে গভীর দার্শনিক অংশ। আপাত দৃষ্টিতে এটাকে চরম আবেগপ্রবণ মনে হলেও এর গভীরে একটা শক্ত আধ্যাত্মিক এবং মানসিক মুক্তি কাজ করছে। মানসিক মুক্তি? সেটা কিভাবে? বিষয়টা শুধু সম্পদের নয়, বিষয়টা হলো মালিকানা বা সত্ত্বাধিকারের ধারণা থেকে বেরিয়ে আসা। অন্ধ লোকটি গভীরভাবে উপলব্ধি করেছিল যে সে আসলেই সম্পদের মালিক নয়, সে কেবল একজন তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার মাত্র। ও মানে সে নিজেকে মালিক ভাবতেই রাজি নয়। একদম। যখন কেউ শতভাগ বিশ্বাস করে যে তার সফলতা বা সম্পদ পুরোটাই উপরওয়ালার দান, তখন তার মধ্যে সেই সম্পদ হারানোর আর কোনো ইনসিকিউরিটি বা ভয় থাকে না। রাইট, সে জানে যে যিনি দিয়েছেন তিনি চাইলে যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তাই সে বিনয়ের সাথে সবকিছু বিলিয়ে দিতেও প্রস্তুত ছিল। আর তার এই ভয়হীনতাই মূলত তাকে পরীক্ষায় উত্তীর্ণ করল। দারুণ বলেছেন। আর তার এই চরম কৃতজ্ঞতার কারণেই তো ফেরেশতা তাকে বললেন, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার ওপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। অর্থাৎ সততা আর কৃতজ্ঞতার পুরস্কার সে তার সম্পদের স্থায়িত্ব এবং মানসিক শান্তির মাধ্যমে পেল।
এই গল্পের যে অন্তর্নিহিত শিক্ষা মানে কৃতজ্ঞতা বোধ এবং পরোপকার তা তো শুধু প্রাচীন আরবের মরুভূমিতে সীমাবদ্ধ নয়। এই বিষয়গুলো তো যে কোনো সমাজের যে কোনো সময়ের জন্যেই সমানভাবে প্রযোজ্য। তা তো বটেই। গল্পের এই মনস্তাত্ত্বিক দিকগুলো আধুনিক সমাজেও বিভিন্নভাবে দেখা যায়। এই চমৎকার গল্পের মূল সুর তো আমরা বুঝলাম, কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং বাস্তব জীবনের প্রয়োগ কিভাবে হবে, চলুন বইয়ের অনুশীলনী এবং শব্দার্থগুলো একটু মিলিয়ে দেখি। হ্যাঁ, এটা খুব জরুরি একটা অংশ। বইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া আছে। যেমন ধরুন ধবল, যার অর্থ সাদা বা শ্বেতরোগ। তারপর আছে গাভীন, যার মানে হলো গর্ভধারণ করেছে এমন পশু। রাইট। আর কসম মানে শপথ, আর পুঁজি মানে হলো সম্বল বা মূলধন। এই শব্দগুলো গল্পের প্রেক্ষাপট বুঝতে খুব সাহায্য করে। আর গল্পের মূল থিম তো আমরা আলোচনা করলামই, সততা, কৃতজ্ঞতাবোধ আর পরোপকার। হ্যাঁ, এখন বইয়ের সৃজনশীল প্রশ্ন বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়ে একটু কথা বলা যাক। ওখানে একটা খুব সুন্দর উদাহরণ আছে কালাম, আবুল আর হাফিজের গল্প। ঠিক, হাজি সাহেব তাদের রিক্সা ভ্যান ও সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু পরে ছদ্মবেশী ভিখারির কাছে কালাম ও আবুল সাহায্য করতে অস্বীকার করে। মানে তারা ওই গল্পের প্রথম দুজনের মতোই আচরণ করে? একদম। কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিখারির জামা সেলাই করে দেয়। এই আধুনিক সমীকরণটা কিন্তু খুব চমৎকার। হাফিজের এই নিঃস্বার্থ পরোপকারী মূলত সততার পুরস্কার গল্পের মূল শিক্ষাকে বাস্তব জীবনে প্রতিফলিত করে। মানে সততা বা কৃতজ্ঞতার প্রকাশ করার জন্য যে বিশাল সম্পদের অধিকারী হতে হবে তা কিন্তু নয়। একদমই না। যার যতটুকু সাধ্য আছে সে সেই জায়গা থেকে পরোপকার করতে পারে। ওই যে কথায় বলে না, পরোপকার জিনিসটা আসলে সম্পদের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে মানসিকতার উপর। রাইট। অর্থ না থাকলেও একটা ভালো পরামর্শ দেওয়া, একটু শারীরিক সাহায্য করা বা বিপদের সময় শুধু পাশে থাকাটাও অনেক বড় পরোপকারের পর্যায়ে পড়ে। এই দীর্ঘ আলোচনায় আমরা গল্পের প্রতিটি স্তর অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করলাম। লেখক মোহাম্মদ শহীদুল্লাহর সুদূরপ্রসারী চিন্তা, 3 অসহায় মানুষের জাদুকরী উপায়ে সুস্থ হওয়া, সম্পদের পুঁজি পাওয়ার পর তাদের অহংকারের জন্ম, সবকিছুই উঠে এসেছে। হ্যাঁ, এবং পরিশেষে ছদ্মবেশী ফেরেশতার মাধ্যমে সেই কঠিন মনস্তাত্ত্বিক পরীক্ষা, প্রথম দুজনের অহংকারের পতন এবং তৃতীয় জনের কৃতজ্ঞতার যে তুলনামূলক চিত্র, তা মানব চরিত্রের এক আয়না হিসেবে কাজ করে। গল্পের এই নির্যাসটুকু আসলে একটা বড় সত্যকে সামনে নিয়ে আসে। সততার আসল পুরস্কার শুধু দুনিয়ার ধনসম্পদ নয়, এর চেয়ে অনেক বড় পুরস্কার হলো নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা এবং এক ধরনের অভ্যন্তরীণ প্রশান্তি অর্জন করা। অকৃতজ্ঞতা মানুষকে সাময়িকভাবে হয়তো অনেক ক্ষমতাবান বা ধনী হওয়ার অনুভূতি দেয়, কিন্তু দিন শেষে তা মানুষের আত্মাকে নিঃস্ব করে দেয়। একদম ঠিক। এই অভ্যন্তরীণ প্রশান্তির বিষয়টা সত্যিই অমূল্য, কারণ যে মানুষ তার অতীতকে ভুলে যায় সে আসলে নিজের শেকড়কেই অস্বীকার করে। রাইট। শেকড়বিহীন গাছ যেমন সামান্য ঝড়ে উপড়ে পড়ে, কৃতজ্ঞতাবোধহীন মানুষও ঠিক তেমনি জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ে। এই গল্পটি পড়া বা শোনার পর সবচেয়ে জরুরি কাজ হলো এই চরিত্রগুলোর জায়গায় নিজেকে দাঁড় করানো, নিজেকে প্রশ্ন করা। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করা প্রয়োজন যে যদি ওই একই ক্ষমতা এবং সম্পদ হঠাৎ করে হাতে চলে আসতো তবে আচরণ কেমন হতো। এই ধরনের আত্মসমালোচনা মানুষের ভেতরের অহংকারকে দমিয়ে রাখতে সাহায্য করে। অত্যন্ত গভীর একটি দিক তুলে ধরেছেন। আমাদের আলোচনাও একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এই পুরো গল্প এবং তার পেছনের মনস্তত্ত্ব বিশ্লেষণ করার পর একটা বিষয় খুব তীব্রভাবে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। কোন বিষয়টা? এই যে গল্পের ভেতরের পরীক্ষাটা তো খুব স্পষ্টভাবে দেখা গেল, কিন্তু বাস্তব জীবনের দিকে তাকালে কি মনে হয় না যে প্রতিনিয়ত আমাদেরও এমন অদৃশ্য পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে? একদম। যখন কোনো বন্ধু, সহকর্মী বা অপরিচিত মানুষ কঠিন সময় পাশে এসে দাঁড়ায়, একটু ভরসা দেয়, আর পরবর্তীতে যখন সফলতার চূড়ায় পৌঁছানো যায়, তখন কি সেই মানুষগুলোর কথা মনে থাকে, নাকি গল্পের প্রথম দুজনের মতো অবচেতনভাবেই তাদের ভুলে যাওয়া হয়? এটা আসলে খুব ভাবনার একটা জায়গা। আজ থেকে নিজের আশেপাশের মানুষগুলোর দিকে একটু ভিন্ন দৃষ্টিতে তাকালে, তাদের ছোট ছোট উপকারের কথা নতুন করে ভাবলে কেমন হয়? এই প্রশ্নটি রইল সবার নিজস্ব ভাবনার জগতে। কৃতজ্ঞতা
সত্যতা স্বীকার করার এই ছোট ছোট সুযোগগুলোই মূলত মানুষকে তার প্রকৃত মানব সত্তার কাছাকাছি নিয়ে যায়। আপনার এই ভাবনাটা সত্যি মনের ভেতর দীর্ঘস্থায়ী একটা অনুরণন তৈরি করার মতো। এই অনুরণনটুকু নিয়েই শেষ হচ্ছে আজকের গভীর আলোচনা। আশা করি সততার পুরস্কার গল্পের এই ভিন্নমাত্রিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নতুন কিছু ভাবনার দরজা খুলে দেবে। চারপাশের মানুষের প্রতি একটু বেশি কৃতজ্ঞ থাকার এই চর্চা হয়তো সবার জীবনকে আরেকটু সুন্দর করে তুলবে।